তারেক রহমান যেভাবে হাঁটছেন, যত গতিতে হাঁটছেন, ওনার আশেপাশের লোকজন কিংবা সরকার সেভাবে হাঁটছেন না। এটা কি আপনি মনে করছেন না এটা এরকম কথা, অনুমান নির্ভর? না, এরকম কথা হচ্ছে। এরকম এই বিষয়ে আপনারা যেহেতু সরকারি দলের লোক, আমি বলি, তারেক রহমান তো আমাদের নেতা। মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ান, ইমাম সাহেবের ভুল হলো কিনা, যে মুয়াজ্জিন যে লোকমা দিল তার কোনো ভুল হচ্ছে কিনা, মানুষ কিন্তু ওটা ফলো করবে। এখন অনেক আপনার মুসল্লি থাকবে, তাদের সূরা কালাম ঠিক না, কিন্তু তারা আল্লাহু আকবার বলছে। তার মানে বুঝছেন, আমার হলো ইমাম যদি আমার ঠিক থাকে, আমার এইখানে মসজিদের মুয়াজ্জিন যদি আজান বা পরিশুদ্ধতার মধ্যে সে যদি ঠিক থাকে, আমাদের দুইয়ের জন্য যদি সূরা কালামের ভুল হয়, রুকু সেজদা যদি ভুল হয়, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন। আমি এই কথাটা মানে হালকা মেজাজে আমি যেটা আমার মাথা যদি আমাকে ফাংশনিং কাজ করায় এবং মাথা যদি আমার ঠিক থাকে, মাথা যেদিকে চলবে, মাথার বুদ্ধিটা দিক নির্দেশন জেগে যায়। আপনার অর্গানিক যে বডিগুলো আপনি চিন্তা করছেন, আপনি ওয়ালটাকে টাচ করবেন, তা আপনার যতই আপনার পা একটু ক্ষত থাকতে পারে, হাত একটু মানে অবশ থাকতে পারে, আপনি কিন্তু চেষ্টা করবেন যে কোনো বাহন দিয়া নেতার পিছনে ওই জায়গায় টাচ করতে। আমার উদ্দেশ্য বলার এটাই যে তারেক রহমান আমার নেতা, আমার উনি হলো হেড অফ দ্য জাস্ট আমার দল এবং হেড অফ দ্য স্টেট। ওনার যে চেষ্টা, ওই চেষ্টার মধ্যে দিয়ে আমি যদি ওনার রানিং মেট হতে চাই, আমাকে ওটাকে ফলো করতে হবে। সেইখানে আমার কোনো যদি চলার ক্ষেত্রে ওনাকে আমি ধরনের পছন্দ করলাম না, তাহলে আমি এই দল করতে পারবো না, বা আমি দল করলেও আমার প্রাপ্তির জায়গাটা ওই জায়গাটা বুঝতে পারবো না। সুতরাং আর আমি যদি দলই করি, নিশ্চয় উনি জাতির জন্য উনি কমিটেড, আমি তো আমার এলাকায় কমিটেড। ওনাকে যদি আমি ফলো না করি, ওনাকে যদি আমি আমার কাজের মধ্যে দিয়ে ফলো করে এগিয়ে না দিই, আমি তো এলাকায় তো আলোকিত হব না। এলাকায় তো বলবে যে তোমার নেতা ভালো ভালো কাজ করে, তুমি কে, তুমি তো তোমাকে আমরা দেখি না। তাহলে এরকম ভাবে আমি বলি যে সমস্ত উনি ওনার চিন্তা থাকবে। আবার কি, উনি তো আমার থেকে মত নিচ্ছেন। যখন আমরা পার্লামেন্ট মিটিংগুলো বসি, লাস্টলি 7টা ডিপার্টমেন্টকে মন্ত্রীদেরকে দাঁড় করিয়েছেন এবং ওইখানে তাদেরকে জবাবদিহি করতে হয়েছে যে কোন জায়গায় আমাদের গলতি আছে, কোন কোন জায়গায় আমাদের কি কি করা উচিত। উনি মন্ত্রী, ওনাকে তো সব মেম্বার অফ পার্লামেন্টের সাথে তাদেরকে জবাবদিহিতা করতে হয়েছে ওনার সামনে। উনি ওইখানটা জাজমেন্ট দিচ্ছে। সুতরাং আমরা কিন্তু কেউ জবাবদিহিতার বাইরে না, দায়িত্বশীলতার বাইরে কিন্তু আমরা কেউই না। একটা ভিজিবলি আপনি দেখছেন, কিন্তু আপনি কিন্তু এক ধরনের দেখছেন, বা যেটা শুনলেন এটা কিন্তু আপনি সারফেসে মানুষের গল্প, রাজনীতিবিদদের কথা হবে, কিন্তু ইনসাইড তারেক রহমান কিভাবে চাচ্ছেন এবং এর বাইরে গিয়ে কে কত টিকে থাকতে পারবেন। আবারও বলি, আপনি শুরু করতে পারবেন বা তারেক রহমানকে আপনি ফাঁকি দিতে পারবেন, বাট আপনি সাস্টেন করতে চান, ইন দ্য লং রানে যদি টিকে থাকতে চান, আপনাকে ওনাকে হাইড করে রেখে বা ওনাকে আপনি ধোকা দিয়ে বোকা বানাবেন, আমার মনে হবে এতটুকু সাহসত্বক ব্যক্তিগত আমার নেই, কারো থাকতে পারে। আমি অন্তত এতটুকু যাব। সরকার প্রথম সরকার এসেই প্রথম যে 15 দিন কি এর কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খালকরণ কর্মসূচির দিকে গেলেন। আপনি কি মনে করেন যে এই কাজগুলি করতে গিয়ে যে সমাজে কতটুকু প্রভাব পড়বে, অথবা বিভিন্ন ক্ষেত্রে, কৃষকের ক্ষেত্রে কিংবা কৃষিকাজে এই বিষয়গুলি জনজীবনে কতটুকু প্রভাব পড়বে? এটা আমার দুটো উত্তর। একটা হলো কি, উনি যেটা দেখেছেন 15 দিনের মধ্যে, এটা 15 দিনের মধ্যে বাংলাদেশের মানুষ দেখেছেন। আর ওনার প্ল্যানিংটা ছিল, বিগত যতদিন বসেছিল, বাংলাদেশের মাটিকে স্পর্শ করবে, জনগণের ভোটে উনি ক্ষমতায় আসবে, মানে তো আশা নিয়ে যে বাঁচে, আমি তো আশা নিয়েই বাঁচবো। জি, ওনার বাংলাদেশে ওনার একটা কনসেপ্ট ছিল যে বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, ফেসিস্টটা কখনো ভোটে ক্ষমতায় আসবে না, এই বিশ্বাসটা ওনার ছিল। এটা হলো একদিক। যখন এই বিশ্বাসটা ছিল, তখন তো হুট করে তো আমার প্ল্যানিং থাকবে না, আমার ভিশন থাকবে না, আমি দায়িত্বটা যে নিব, এর যে ধ্বংসস্তূপ অর্থনৈতিকভাবে, এর তো উনি লন্ডনের থেকেই তো উনি জেনেছেন। শাসন ব্যবস্থা ছিল না, কোথাও কিছু ছিল না। আমি এটুকু বলতে চাই, উনি ওইখানে বসে বসে দল চালিয়েছেন, আন্দোলন সংগ্রামে লিড দিয়েছেন, এবং ওইখান থেকে বসে বসে ফ্যামিলি কার্ডের যে আইডিয়াটা, এটা উনি ওখান থেকে নিয়েছেন। আমরা দেখছি 15 দিন, বাট যারা ওনার সাথে কাজ করেছেন, ওনার বলেছেন এটা তার এতদিন আগের প্ল্যান, ওই কৃষক কার্ড ওইটা তার আগের প্ল্যান। সুতরাং সুযোগ পেয়েছেন, আমরা দেখেছি 15 দিন। অন্য একটা প্রসঙ্গে আসি। আপনারা 90 গণ অভ্যুত্থানে একটা প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন, দেওয়ার পর সরকার পতন হয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন।
কিন্তু আপনারা যারা প্রথম সারির ছাত্র নেতা ছিলেন তারা কেউ ক্ষমতার কাছে যাননি, কিন্তু 24-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছে আমি বলবো, তারা পরবর্তীতে ক্ষমতায় গিয়েছেন এবং তারা নানাভাবে সমালোচিত হয়েছেন। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আপনার এটাকে কিভাবে দেখছেন? আমাদের 90-এর গণঅভ্যুত্থানের পরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হলো, ওই নির্বাচনের পরে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছিল, দলীয় সরকার। জি, আর 24-এর পরে যে সরকারটা এলো, একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, সবাইকে নিয়ে একটা নির্বাচনের পূর্বে ইন্টারিম একটা সরকার যেভাবে চালানো উচিত এটা করেছে। এখন দেখেন, আবার আমি যাচ্ছি 90 কিন্তু আমানুল্লাহ আমানকে এমপি করেছিল, সাথে সাথে কিন্তু তাকেও মন্ত্রী করেনি। মন্ত্রী করেনি। একটা মানুষ, আমরা ইসলামে দেখেন 40 বছর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি পেতে কিন্তু 40 বছর। এই আমেরিকাতে এখনো দেখেন ওরা ওই 40 বছরের পূর্বে ওদের লিডারশিপে বা রাষ্ট্রীয় প্রধান হিসেবে কিন্তু ওদের অ্যালাউ করে। আমার মনে হয় যেটা 90 যেটা ম্যাডাম করেছিলেন, আমার মনে হয় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের সাথে 90-এর প্রতিদান হিসাবে যে তাদের আন্দোলনের ফসল, উনি ওনাদেরকে যেভাবে এন্টারটেইন করেছে, এন্টারটেইন করতে গিয়ে কিছু কিছু লোককে হ্যাঁ আপনি কাজ দেন, তাদেরকে এমন একটা জায়গায় বসিয়েছে, আমার মনে হয় না তারা ওই জায়গায় বসে রাষ্ট্রের এবং তাদের কমিটমেন্টের ক্ষেত্রে যা মানুষ প্রত্যাশা করেছিল সেটা তারা ধরে রেখেছে। বিশেষ করে আসিফ মাহমুদের ব্যাপারে আমরা অনেক এলিগেশনস আমরা শুনেছি। দেখেন রাজনীতিবিদদের 24 আমাদের কী শিখিয়েছে জানেন? এবং ফেসিস্ট হাসিনার পর থেকে রাজনীতিবিদদের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, সেটা হলো আপনাকে প্রথম যে কাজ আপনার কমিটমেন্ট এবং আপনার সততা। এই দুর্নীতি এবং অসৎ ব্যক্তিদেরকে বাংলাদেশের মানুষ, সেটা যেই দলেরই হোক, তাদেরকে কখনো আর কিন্তু কোনো সুযোগ দেবে না। এটা আমি তো নিজের এলাকায় 5,10,000 মানুষের ভোটের কাছে আমি গেলাম, তারা ধরুন আমার কোনো পুঁজি ছিল না, কিন্তু আমার অনেস্টি ছিল, তারা জানে। এবং আজকে আমি দেখেন পরিষদ আমি 2-3টা ফাংশন করে এখানে আসছি কেন, যে আমাদের মানুষের কথা কি, যে আপনি তো আমাদের টাকা দিয়ে ভোট নেন নাই, তো আপনাদের পরিশ্রম দিয়ে এটা পোষাই দিতে হবে, পরিশোধ করতে হবে। এবং আমি কি জানেন, আমি এই যে মানুষের ভালোবাসার ঋণটা আমাকে ভালোবাসা আবদ্ধ করছে, তা আমি পয়সা দেয়া আমার ভোটও কিনতে হয় নাই, আর আমার কাছে কোনো পয়সাই নেই যে আমি আমার কর্মীদেরকে, আমার নেতাদেরকে, প্রত্যাশিত এই জনগোষ্ঠীকে তারাও আমাকে তো পয়সা চাচ্ছে কি, যে এমপি হওয়ার পরে আমি তাদেরকে ভুলে যাই নাই, এমপি হওয়ার পরে আমি তাদেরকে কেয়ারিংয়ের মধ্যে রেখেছি, আমার গভর্নমেন্টের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যটা আমি পুরোপুরি তাদেরকে ঢেলে দিচ্ছি। এই আত্মবিশ্বাসটা মনে করেন আমার ব্যক্তিগত আমার পুঁজি, এইটা আমরা 90 আমরা ধারণ করেছিলাম। 90-এর মধ্যে আমার মনে হয় যে ইন্টিগ্রিটি এবং এই যে অনেস্টিটা আমাদের মধ্যে ছিল সোফার। আর এখন বিশেষ করে আমি একজনকে দিয়ে আবার সবাইকে আমি একজন ওইভাবে মিটিয়ে নিয়ে আনবো না, কিন্তু ওইখানে অনেক কিছু এখন শোনা যায় এবং বাস্তবতার মধ্যে আমি জানি না কোনোদিন যদি দেশের পট কোনোভাবে যদি পরিবর্তন হয়, এই দুর্নীতির যদি কোনো ফিরিস্তি বা এখানে যদি লোক কাহিনী যদি মানে কোনো কাহিনী তৈরি হয়, আমি নাথিং আনলাইকলি যে এটা হতেই পারে। এবং আমরা যেটা শুনেছি একেবারে সবার বিরুদ্ধে যে এই এলিগেশনসটা সত্য তাও না, সবার বিরুদ্ধে শুনেছি এটাও না, বা 2-1 জনের বিরুদ্ধে যেটা শুনেছি এইটা একেবারে মানে খুব বাজেভাবে, এটা কেন ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ ভয়ঙ্কর বিষয়, এবং এইটা কোনোদিন জনগণ প্রত্যাশা করেনি। এইখানে হইল 90 এবং 24-এর মধ্যে তফাৎটা। আপনারা যারা ভবিষ্যৎ প্রজন্ম নতুনভাবে রাজনীতিতে আসবে, ধরেন এই যে ঘটনাটা, তারা একটা সফলতার পর একটা সমালোচিত হয়েছে, জাতিকে সফলতা দিয়েছে কিন্তু নিজেরা সমালোচিত হয়েছে, বিষয়টা এরকম ঘটলো না? একটা হলো আন্দোলনের সফলতা, আর একটা হলো শাসন ব্যবস্থায় আপনি চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনার, এটা দুই জিনিস। তাদের অবদান, তাদের সাহস, ওই মুহূর্তে তারা যেভাবে এগিয়ে আসছে, নতুন একটা দিক নির্দেশ। আমরা তো ব্যক্তিগতভাবে আমরা তো আশাহত, মানে এমন স্তরে আমরা চলে গিয়েছিলাম যেখানে আসার কোনো কিন্তু জায়গা ছিল না, কারণ প্রতিটা জায়গায় ওই ফেসিস্টটাকে যা মিথ্যাকে সত্য, এবং সত্য জিনিসকে ধামা চাপা দিয়ে ওইটাকে একটা ধ্বংসস্তূপের মিথ্যায় পরিণত করা, এটা তো ফেসিস্ট গভর্নমেন্টের সবচেয়ে বেশি সফলতা ছিল। ওইটার মধ্যে যখন নির্বাচনটা 7 তারিখে হয়ে গেল, 7 জানুয়ারিতে, তারপরে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু অতটুকু আশাবাদী, তার বোধহয় এই হাসিনাকে বোধহয় আর সরানো যাবে না। এই জায়গা থেকে শোক মানে পরবর্তীতে হোক এটা বৈষম্যের নামে আমার বিভিন্ন ইস্যুতে হ্যাঁ আমাদের হয়েছে, যেটা কিন্তু শুনেন আমরা কিন্তু ওদেরকে ডাল হিসাবে দেখেছি।
সামনে যখন একটু খেয়াল করেন বিএনপি জামাতে ইসলাম যখনই আমরা আন্দোলনের কোনো চরম আমরা জায়গায় আমরা চলে গিয়েছিলাম বা একটা সফলতার জায়গায় চলে গেছে, তখনই সামহাউ এখন তো শব্দ বেরিয়ে আসছে, বেনজির বলেন, তারপরে আগের যে আইজি যারা যারা ছিল শহীদুল ইসলাম, মামুন, শহীদুল ইসলাম, সবাইকে, হ্যাঁ মামুন টমুন যারাই ছিল, হাবিব, তারপরে যে হারুন টারুন, ওরা এমনভাবে নাটক স্ক্রিপ্ট তৈরি করে রাখতো, এটাকে ট্যাগিন দিত জঙ্গিবাদ, এটাকে ট্যাগিন দিত এখানে বোম, মানে যা যা করছে আর কি, এটা কিন্তু সব ইট ওয়াজ প্ল্যান। এই জায়গা থেকে বের করে আনার জন্য নতুন একটা ওদের সামনে রেখে একটা ক্লিন ইমেজ ছিল, এবং ওদের দাবিটা ছিল একেবারে যৌক্তিক, সর্বজন বিদিত একটা দাবি ছিল। ওই দাবির পিছনে কিন্তু সমস্ত শক্তিগুলো কিন্তু কাজে লেগেছে। মানে কথা হলো আপনার কাজে আমি বন্দুকটা রাখছি। এই আজকের যে বৈষম্যের যে নেতারা ছিল তাদের একটা ক্লিন ইমেজ, এবং তাদের ইমেজের উপর পুরো জাতীয়তাবাদী মানে গণতন্ত্রায়নের জন্য যতগুলো শক্তি ছিল সবাই একযোগে কাজ করেছে, এটাই সফলতা। কিন্তু পরবর্তীতে তাদেরকে ক্ষমতার পরে তাদের কাছ থেকে জাতি যতটুকু আশা করেছে, একদিকে হলো অর্থনৈতিকভাবে দু একজনের চরমভাবে আমরা শুনতে পাচ্ছি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, আরেকটা হলো তারা এক থাকতে পারেনি। এই এক না থাকার কারণে অনেকগুলো শক্তি কিন্তু তারা কিন্তু তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে। নাহলে এখন কিন্তু জামাত ইসলামের সাথে গিয়ে তাদেরকে পার্লামেন্টে যেতে হয়, এটা কিন্তু ওদের স্বাধীন সত্তার ব্যাপার না। ওরা যেভাবে আমরা ওদের সাথে পার্সোনাল কথা বলি, তো ওরা এরকম একটা মানে ৭১-এর যে একটা বেদনা বা একটা মানুষের ভিতর যে একটা মানে ঘৃণার একটা প্রশ্নবিদ্ধ জায়গা আছে, ওইটাকে সাথে নিয়ে তারা পার্লামেন্ট মেম্বার হয়ে আমার মনে হয় না তারা একটা গৌরবের জায়গায় তারা অবস্থান করতে। তো সুতরাং এটা কখন আজকে তারা যদি একটা পার্লামেন্টের সিট না যেত, বাংলাদেশের কন্টেস্টে যতগুলো যৌক্তিক দাবি এবং যতগুলো অন্যায় অপকর্ম যেই রাষ্ট্রের ক্ষমতা থাকবে, ওটা যদি তাদের প্ল্যাটফর্মে থেকে যদি প্রতিবাদ করতো মানুষের কাছে, ওটা অনেক গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হিসেবে যদি থাকে। হ্যাঁ, ওরা কিন্তু ওই যে বিশ্বাসের যে জায়গাটা, মানে যে ওদের শ্রদ্ধাবোধের যে জায়গাটা, ওইটা কিন্তু এখন মানুষকে ধরে রাখতে পারেনি। আরেকটা কথা দেখেন, আমি যে জায়গায় বসে আপনাদের কাছে ইন্টারভিউ দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় ওরা কি কম করেছে? ডেফিনেটলি ওদের অনেক ওইখানের সন্তানগুলো এখানে কিন্তু অনেক ওরা করেছে, কিন্তু আমরা দেখেছি এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন মানে কিছুটা থামানোর পর বিশ্ববিদ্যালয় আজকে আমার বলতে দ্বিধা নেই, আমি তো আবারও বলেছি উন্মুক্ত। আমার ওই লাস্ট 17 দিন আমি এই মানে ব্লকে আমি এইখানে আমি পলাইছিলাম, এই আপনাদের এই পাশেই এই আপনার এই বসুন্ধরার ভিতরে। তা আমি দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় ওদের রাজনৈতিক অবস্থানটা কি মানে স্যাক্রিফাইসটা ওরা করেছে। কই তাদের থেকে একটা মন্ত্রী করলেন না, বা তাদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা জানেন, যদিও তারা হয়তো বড় লোকের ছেলে, বাট তারা কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক বিমুখ, কন্ট্রিবিউশন যদি আপনি আপনারা চারজন আপনারা ওখান থেকে মন্ত্রী নিলেন, আমি তো মনে করি তাদের কাছ থেকে না দিয়ে তাদেরকে একজনকে না করে তাদেরকে আপনার ডিপ্রাইভ করেছেন। তো এই বৈষম্য তো আমার মনে হয় পরবর্তীতে সরকার চালাবার ক্ষেত্রে বেসরকারি ছাত্রদেরকে আপনার প্রতিনিধিত্বের মধ্যে একজনকে মন্ত্রী করেন নাই, বৈষম্যের পরে আপনি আরেকটা বৈষম্য করেছেন। এই জন্য আমি বলি সবার কন্ট্রিবিউশনটা, আর রাজনীতিবিদদের এখন একটা জায়গায় থাকতে হবে, সেটা হলো যে আমি প্রথম বলেছি অনেস্টির ক্ষেত্রে মানুষ মানবে না, ডিসঅনেস্টিকে কখনো মানুষ অ্যালাউ করবে না, এটা প্রথম পুঁজি। আর মানুষের জন্য কাজ করতে হবে আপনাকে। এই যেহেতু রাজনৈতিক বিষয়টা আসলো, এখন তো নিষিদ্ধ করা আছে বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক দল আওয়ামী লীগকে। আপনি কি মনে করেন যে একদম আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অথবা আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে কি বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে ভবিষ্যতে? তারা ধরেন তারা যদি আত্মগোপনে থেকে রাজনীতিকে নষ্ট করে তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে যায়, এই বিষয়টাকে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমার ব্যক্তিগত মত সেটা হলো স্বাধীনতার প্রশ্নে যারা স্পষ্ট বিরোধিতা করেছে, ওই দল স্বাধীনতার পরে 56 বছর পরে আজকে 78 পার্লামেন্টস মেম্বার, হয়তো তারা রেকটিফাই হয়েছে, তারা অবশ্যই জাতির কাছে তারা ক্ষমা চেয়েছে, মানুষ হয়তো ক্ষমা করেছে। তাদের যেই এখন নীতিমালাগুলো বা ভবিষ্যতের জন্য তারা যেই বাংলাদেশকে এখন তারা যেভাবে চিন্তা করছে, মানুষ অ্যাকসেপ্ট করেছে দেখেই তো আজকে। আর স্বাধীনতার যে ধ্বজাধারী যারা স্বাধীনতার চেতনা বিক্রি করে খাইছে, চেতনা আর বিক্রি করা যাবে না, ওর থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে। আর মানুষকে ভোট বাদ দিয়ে ক্ষমতায় থাকা যায়, পার্শ্ববর্তী দেশকে খুশি করলে আমাকে ক্ষমতা রাখবে, আর প্রশাসনকে দানব বানাইলে, বেনজির বানাইলে, হারুন বানাইলে ক্ষমতায় থাকা যায়, এই কনসেপ্ট থেকে
হাসিনাকে বেরিয়ে আসতে হবে। আর এখন যদি বিভিন্ন গুপ্ত সুপ্ত যে উকি ঝুঁকি দিচ্ছে না, জি। এর থেকে হাসিনাকে বেরিয়ে আসতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জামায়াতে ইসলাম চেয়েছে। এবং আমার মনে হয় যে আমাদের এই কাজগুলো আমাদের ভুল ছিল, এটার জন্য তাকে ওই যে তওবা তো হাসিনা তো ভোটের জন্য ভোট ভিক্ষা চাইছিল যে আমাকে একটাবার ভোট ভিক্ষা দেন। সেটা তো 96-এ। না, তার মানে ক্ষমতা আসার জন্য। তার মানে ভোট ভিক্ষা কখন চায়? আপনি কখন বেগিং করবেন? যখন আপনার পুঁজি থাকবে না, আপনি অসহায় হয়ে যাবেন। তার মানে রাজনৈতিকভাবে হাসিনা দেউলিয়া ছিল দেখেই সেটা ৭৪ পর ৩.৫ বছর শাসনের মধ্যে যা করেছে, ওইটার পরে কিন্তু সে একটা ভিক্ষুকের জায়গায় চলে গিয়েছিল। সুতরাং তাকে পট্টি বেঁধে হোক, লেবাস ধরে হোক, তাকে বলতেছিল আমাকে একটা ভোট ভিক্ষা দেন। কোনো রাষ্ট্রনায়ক ভোট ভিক্ষা চায়, এইটাই কিন্তু রাজনৈতিক দেউলিয়াত্ব। তো ওইখানে আপনাকে বিশ্বাস করেছিল। আমার মনে হয় বাংলাদেশে আর হাসিনা কবে দেশটা পারবে? আমি আপনাকে একটা কথা বলি, হাসিনা তো অনেক বড় বড় কথা বলেছে, আমার নেতৃত্বে চলে গেছে। সে যদি আসলে তার বাবার রক্তের বিন্দুমাত্র ছিটাফোঁটা সে পাইতো, এই দেশে থাকতো, পরিণতিটা যদি এই দেশে সাহস করে থেকে যেত, তার আজকে যে মানে তার তো কোনো ধ্বংসাবশ শেষের মধ্যে তার কবে কি গাছ উঠবে, কবে এখানে ডালপালা গজাবে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু আমি বলতে চাই, সে যদি সাহস করে তার নেতাকর্মীকে, দলকে বাঁচাইতে, সে নিজের জীবনে যদি অপরাধের জন্য তার যদি ফাঁসি হইতো, ফাঁসির পরও তার যে দলটা থাকতো, পলায়ন পরের পর ওই দলকে সে আর কোনোদিন জীবদ্দশায় দেখে যেতে পারবে না। পরে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের কোনো ভুলে যদি আবার এই শক্তি যদি বাংলাদেশে কখনো, মানে এটা তো আমি কখনো মানে আমি বলবো যে আমি শেষ, এটা আমি বলতে পারবো না, সেটা তো কেউ বলে না। তাই না? তো সুতরাং রাজনীতিতে যদি শেষ অধ্যায়ের মধ্যে তাকে যদি কোনদিন ঢুকতে হয়, তাকে পূর্বের যত তার অপকর্ম, এটার জন্য তাকে অনুসূচিত হয়ে তাকে মাপ চাইতে হবে। কারণ তার তো মানে ভিক্ষা চাওয়ার তো সুযোগ আছে, এবং সে তো চেয়েছে, এই পর্যন্ত আসছে, তো এরকম আস্তাগফিরুল্লাহ করুক, তওবা করুক, জনগণের কাছে জনগণ মাফ করুক, তারপর হয়তো যদি সুযোগ থাকে সিরাতাল মুস্তাকিমের পথে সে আসবে। মোস্ট ওয়েলকাম। তোমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। শেষ একটা প্রশ্ন, যে আপনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এলাকায় কি কি সমস্যা পেয়েছেন? মানে এলাকাবাসী আর নিশ্চয়ই বলেছে যে আমাদের এই সমস্যা, বেসিক সমস্যা যেগুলি থাকে, যে সেগুলি কি কি পেয়েছেন তারা বলেছে? এটা সত্য, সেটা আমি বলতে পারবো না এখন, অনেস্টলি স্পিকিং। কারণ আমার সমস্যাটা ছিল আমার দল, যারা দলের, আমি বলি সেখানে তো আওয়ামী লীগ তো ছিল না, তারপর 11 দল ছিল, নূর হোসেন নুরানি, ওনার সাথে আমি জেল কেটেছি। তো ওনার পরিবেশটা ওইরকম এরকম ছিল যে উনি আমার বাসায় আসছেন, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে গেছেন। পরিবেশটা দেখেন, অন্যান্য আরও 9টা সংগঠন ছিল, সবার সাথে আমাদের বুক মিলে যে যার ক্যাম্পিংটা করতাম। ভোটের দিনে একই অবস্থা, মেনে নিব আমরা আগাম বলেছিলাম। সেখানে দুর্ভাগ্যজনকভাবে সত্য, দলের ভিতরে, আপনার দলের ভিতরে তাকে বহিষ্কার করছে, এবং সেই আমার সবচেয়ে বেশি আমাকে কষ্ট দিয়েছে। অপপ্রচার করেছে, দলের বিরুদ্ধে যা যা করা দরকার, অরাজনৈতিকভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাবার জন্য যা যা করা দরকার সব করেছে। তো সুতরাং আমি এই কথাটা বলতে আমি চাচ্ছিলাম না, বাট আপনি যেহেতু আমার এলাকার ব্যাপারে একটু জিজ্ঞেস করলেন, যেহেতু এলাকার মানুষ আবার সবাই জানে, সুতরাং আপনার এলাকার মানুষ আরো কেউ কিছু জানে, আপনার এলাকার মানুষও দেখবে এই অনুষ্ঠানটা, নিশ্চয়ই দেখবে। দেখে আমি তো যা বলছি নিশ্চয়ই অনেক এগুলো সব যাবে, যে আমার যারাই বলেছে তারা সুস্থ দলের, তারা অনুগত কোনো মানুষ ছিলেন না। তাদের 2000 মানে অতীতেও তারা দলের ক্রান্তিকালীন সময়ে তারা দলছুট হয়েছিল, দলের বিরুদ্ধে তারা কথা বলেছে, এবং এইবারও তারেক রহমানের চোখের পানির বিরুদ্ধে, ম্যাডামের বিয়োগান্ত জীবনটা, এরপরেও তারা ধানের শীষের প্রতীকের পক্ষে তারা ছিল না। সুতরাং আমি তাদেরকে দল হিসেবে ট্রিট করবো না, এবং এইটি আমার সবচেয়ে বেশি আমাকে কষ্ট দিয়েছে। এবং কিন্তু জনগণ ধানের শীষের প্রেমিককে, ধানের শীষের প্রেমিক জিয়াউর রহমান আপনি জানেন এই মুন্সিগঞ্জ থেকে নিজের জেলা ঘোষণা করেছেন। সুতরাং এবং আবার কিন্তু আমরা সেই রেজিমে ফিরে আসছি। আমার মুন্সিগঞ্জে এখন 3 সিট, আগে ছিল 4 সিট। আমরা 4 সিটে জনগণের ভালোবাসা শিখত হয়ে আমরা আবার সবাই জয়ী হয়েছি, এবং জনগণের যে প্রত্যাশা ধানের শীষের আমার প্রতি, ওই দায়িত্বটা আপনার মাধ্যমে বলতে চাই। তারা যেভাবে আমাকে চিন্তা করেছে, আমি মনে করি এখন নির্বাচনের পর তার থেকে তারা আমাকে আরো বেশি পাচ্ছে। এবং ইন জেনারেল মানুষের রিপোর্ট, আমরা যেন, আমার একটা অঞ্চল হলো সেটা গজারিয়া, একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে 54 বছরের ইতিহাসে কোনদিন এমপি হয় নাই, নমিনেশন পায় না, জাতীয় দল থেকে কেউ কিন্তু পায়নি। তারা পাওয়ার পর একটা আমাকে ব্লেম দিয়েছিল, সেটা হলো যে সে তো এমপি হইলে তার তো গজারে চলে যাবো, আমার মুন্সিগঞ্জে আসবে না। আর এখন গজারা মানুষ কয় আমরা রতন ভাইয়ের হারাইলাম, যে এখন তো রতন ভাই খালি মুন্সিগঞ্জেই থাকে।
মানে এই যে আচ্ছা, মানুষের আচ্ছা। কনসেপ্টটাকে আমি আসলে বাস্তবে আমি পরিবর্তন যেটা করব। করে দিয়েছে। এই যে আমার দুইটা চোখ, আমার দুইটা নয়ন দিয়ে আমার দুই চোখকে সমানভাবে সবাইকে দেখতে হবে। আর যেহেতু আমাকে যেখানে যে অপবাদটা দিয়েছে আমি কাজ করে ওই অপবাদটাকেও গুছাবো, প্লাস আমার মানুষের যে প্রত্যাশাটা, ওই প্রত্যাশার জায়গায় আমি বিন্দুমাত্র আমি কোনো ছাড় দিব না। সেখানে আমি বলেছি সরকারের সামর্থ্য এবং আমার সততা এবং আমার কর্মনিষ্ঠা এ দিয়ে আমার যতটুকু যা করার, জিয়া রহমানের যে স্বপ্নের মুন্সিগঞ্জ ছিল আমি সেটাকে ইনশাল্লাহ পূরণ করতে পারবো। আরেকটা বিষয়, সামাজিক একটা বিষয় যেটা আমি শেষ করতে চাচ্ছি, যেটা বলে যে মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং, এটা সারা বাংলাদেশে একটা বড় ধরনের সামাজিক ব্যাধি হিসেবে পরিণত হয়েছে। এইটা দূর করার বিষয়ে আপনাদের একজন সংসদ সদস্য কিংবা আইন প্রণেতা হিসেবে আপনাদের কি করণীয় আছে? এটা একটা ব্যাধি। আপনার করোনার ব্যাধি যেরকম দেখেছেন আবিষ্কার করতে হয়েছে, ওই চায়না আবিষ্কার হোক বা পরে সব দেশ করেছে। আমার যতটুকু দেখা এবং আমি যেটুকু পার্সোনালি আমার এলাকায় ঘুরে ঘুরে একটাই সমস্যা, মা বাবার আসতেছে, বাবা আমার ছেলেটা এডিক্টেড, বাবা আমার একটু বাঁচাও। এই যে প্রতি মুহূর্তে একটা মানে আর্তনাদ শুনতে হচ্ছে, এটা কি ব্যাধি? এখন এটাকে আইন দিয়ে আপনি সমাধান করবেন? আপনাকে ঘরে ঘরে নিজে, আমি আমার সন্তান ৩ সন্তান, তাদেরকে যদি এরকম যদি আমি দেখতাম আমাকে কাউন্সেলিং করতে হতো। আমি না আমার বাপটাকে ধরতাম, বাবা করো না, ধর্মীয় দোহাই দিতাম। কিন্তু এখন এটা এই পর্যায়ে না। আর কিশোর গ্যাংয়ের যে ব্যাপারটা আমার মনে হয় বেকারত্ব দূর করতে হবে। প্রথম হলে তাদেরকে অল্টারনেট একটা আমাকে কাজে কাজে দিতে হবে। দিতে হবে। এই কারণেই তারেক রহমান ক্রীড়া জগৎকে বেছে নিতে বলেছে, সাংস্কৃতিক অঙ্গনকে, মানুষকে। আমি অল্টারনেট, আমি একদিকে আমি ডুবেছিলাম, তো এদিকে আমি যাব না। আমি ধরেন এই দিকে গেলে এই রাস্তাটা আমার বিপদ, তো আমার তো অন্য একটা জায়গাতে অবারিত করে রাস্তাটা দিতে হবে যে ভেন্টিলেশন, তুমি এদিকে যাও না বাবা, এইটা একটা ভালো পথ। তারেক রহমান খেলাধুলার দিকে প্রোভাইড করতেছেন এবং মেধাভিত্তিক উনি যেভাবে স্কলারশিপের ব্যবস্থা করেছেন, এই যে 200 কোটি টাকা এবার শুধু মাত্র খেলাধুলায় প্রণোদনা না, যারা ভালো করবে তাদের জন্য আলাদা একটা বাজেট, নতুন করে স্পোর্টসও যদি, নতুন করে স্পোর্টস, এই যে আপনাকে অল্টারনেট কাউন্সিলিং করতে হবে। প্লাস আমি একটা কথা বলি, সামাজিকভাবে আমাকে নৈতিকতার বোধ থেকে, এটা আমাকে ঘৃণা না শুধু, এইটাকে আপনার যুদ্ধ ঘোষণা করতে হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে যতটুকু অবনতি হচ্ছে, এই কিশোর গ্যাং বলেন কোত্থেকে, তারা এডিক্টেড। এবং এইটার জন্য প্রথম ছিল বার্মা দায়ী, ওই যে ইয়াবা টিয়াবা কি আসে, তারপরে পার্শ্ববর্তী ইন্ডিয়া ওরা ফেন্সিডিল আনতো, এবং এইটা ঘরে ঘরে নাকি এখন কারখানা হয়ে গেছে। এবং এটা সবথেকে যারা সেবন করে তাদেরকে আপনার কাউন্সিলিং করবেন, বিশেষ করে এটা যারা ডিলার এবং যে রুটগুলো দিয়ে এর সাথে যারা জড়িত, ব্যবসার সাথে জড়িত, তাদের ব্যাপারে আমার মনে হয় ওই যে ক্রসফায়ার বলেছেন না, ক্রসফায়ার নিষিদ্ধ, হ্যাঁ ক্রসফায়ার নিষিদ্ধ। বাট এই সব দানবদের কারণে যদি একটা সমাজ ধ্বংস হয়, রাষ্ট্র যদি ধ্বংস হয়, আমার মনে হয় মানবিক আইন আমরা ঠিক রেখে চূড়ান্ত বিচারের জন্য এই সমস্ত ড্রাগ ডিলারদের আগে আপনার শাস্তি আনেন। এবং এটা সংসদ, এটা উত্থাপন হয়েছে আইন, একটা বিশেষ একটা আইন আকারে এসে, আমি বিশেষ করে সরবরাহকারী এবং এর ব্যবসায় যারা জড়িত তাদেরকে প্রথম আপনি এরকম মানে তাদের কোনো স্পেয়ার করা উচিত না। আমার সমাজটা রক্ষা করতে হলো, দানবের জন্য কোনো মানবতা নেই। মানব এবং মানবিক গুণের যারা মানুষ তাদেরকে আপনি একবার কনফাইন করে তাদেরকে আপনি একটা সুন্দর একটা পরিবেশের জন্য তাদেরকে সুযোগ করে দেন। আমরা আশাবাদী যে আপনাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করবেন, মানবিক সমাজ ব্যবস্থা কায়েম করবেন। ধন্যবাদ রতন ভাই, আপনাকে অনেক সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অন্যদিন অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।